তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই পাঠটি শুরু করছি আমরা। এই অধ্যায়ে মূলত রাসায়নিক শক্তি এবং তড়িৎ শক্তি এই দুই প্রকার শক্তির মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক রূপান্তর এই নিয়ে আলোচনা হবে। তাহলে এই অধ্যায়ে আমরা বলছি যে এই অংশের মূল বিষয় হলো রাসায়নিক শক্তি ও তড়িৎ শক্তি পারস্পরিক তড়িৎ শক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও এই দুই প্রকার শক্তির রূপান্তর, এই দুই শক্তির মধ্যে রূপান্তর নিয়ে আলোচনা, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে দুটো শক্তি, একটা হচ্ছে রাসায়নিক শক্তি আর একটা হচ্ছে তড়িৎ শক্তি, এই দুই প্রকার শক্তির আমার মধ্যে সম্পর্ক এবং তাদের রূপান্তর নিয়ে আলোচনার মূল বিষয়। তাহলে এই দুটো শক্তির যে রূপান্তর, হ্যাঁ, এখানে যে শক্তির রূপান্তর দুভাবে হয়। নাম্বার এক, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, এক নম্বর আমরা যেটা বললাম, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর, যেখানে কি হয় না, তড়িৎ প্রবাহ ঘটিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তার মানে তড়িৎ শক্তিকে খরচ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর রাসায়নিক বিক্রিয়া মানে যে পদার্থগুলো তৈরি হয় তাতে যে শক্তি থাকে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক শক্তি হচ্ছে সৃষ্টি হয়। তার মানে এখানে তড়িতের প্রয়োগে রাসায়নিক বিক্রিয়া ঘটানোই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। নাম্বার টু, আরেকটি হচ্ছে ঠিক বিপরীত হবে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর। যেমন তোমরা ব্যাটারি, আমরা যে টর্চের ব্যাটারি বা মোবাইলের ব্যাটারি কিংবা গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি, সেখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, তার ফলে তড়িৎ শক্তির সৃষ্টি হয়। কেমন? এটা হচ্ছে আমরা হচ্ছে যেটা বলে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তির এই রূপান্তর ঘটে থাকে। কেমন? তাহলে আমরা এখানে মূল যে এই দুটো শক্তির রূপান্তর, এটা করতে গেলে পরে আমরা এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নিয়েই এই পাঠে এই শক্তি রূপান্তর নিয়ে মূলত আলোচনা আমরা শুরু করছি। কেমন? তাহলে এখানে যে বিষয়গুলো আসছে, তড়িৎ প্রবাহ, তড়িৎ বিশ্লেষণ এবং তার প্রয়োগ। এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ বিশ্লেষণ ও তার প্রয়োগ, এই পাঠ নিয়েই এখানে আমরা শুরু করছি। এইগুলো মধ্যেই সীমাবদ্ধ থাকবে ওই দুই প্রকার শক্তির রূপান্তর যে পারস্পরিক ঘটে থাকে সেটা ঘটনা।
এবার তড়িৎ প্রবাহ বিষয়টি আলোচনা করতে গেলে তোমাদের পদার্থের রূপ চিনতে হবে। যেমন হচ্ছে ধরো কোন পদার্থগুলো তড়িৎ পরিবহন করে, কোনগুলো করে না, সেই বিষয়ে তোমাদের একটু ধারণা আবার আমরা এখানে দিচ্ছি। দেখো, তড়িৎ পরিবাহী, আগে তড়িতের অপরিবাহী কথাটা আমরা একটু আলোচনা করে নিই। এই তড়িতের অপরিবাহী কোন পদার্থগুলো? যে পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না তাদের তড়িতের অপরিবাহী বলা হয়। যেমন ধরো ইট, কাঠ, শুষ্ক কাঠ অবশ্যই, কাগজ ইত্যাদি, এগুলো হচ্ছে তড়িতের অপরিবাহী পদার্থ। এই পদার্থগুলো কোনোভাবে তড়িৎ চলাচলে অংশ নেয় না। আর তড়িতের পরিবাহী, দ্যাট ইজ তড়িৎ পরিবাহী কন্ডাক্টর, যে পদার্থগুলোর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে সেই পদার্থগুলোকে বলা হচ্ছে তড়িতের সুপরিবাহী, তড়িতের পরিবাহী বা কন্ডাক্টর। তাহলে এই তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে আবার দুটো পার্টে ভাগ করতে পারি, অর্থাৎ দুটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতব পরিবাহী বা ধাতু, অথবা অধাতব পরিবাহী। আরেকটি প্রকার রয়েছে, সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ পরিবাহী আমার পদার্থ হচ্ছে দুই প্রকারের, একটা ধাতব ও অধাতব পরিবাহী। দুই প্রকার পরিবাহী পদার্থ রয়েছে। নাম্বার 1 ধাতব এবং অধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর উদাহরণ যেমন তোমরা সমস্ত ধাতু কথা ধরে নিতে পারো, সমস্ত মেটাল, সব ধাতুই ধাতব পরিবাহী, এগুলো জানবে। অধাতব পরিবাহী যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, ফুলারিন ইত্যাদি অধাতব পরিবাহী গুলো রয়েছে। তাহলে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম অধাতব পরিবাহী, এখানে এক্সাম্পল দিলাম। আর হচ্ছে সমস্ত মেটাল, ধাতু তো তোমরা জানো, হ্যাঁ, প্ল্যাটিনাম, কপার, তামা বা কপার, আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি সমস্ত ধাতুই হচ্ছে তড়িতে সুপরিবাহী হয়ে থাকে, তড়িৎ পরিবাহী হয়ে থাকে। এর হচ্ছে ধাতব পরিবাহী বিষয়টি তোমরা জানবে। নাম্বার 2, সেকেন্ড পজিশনে আরেকটি যে পরিবাহী পদার্থ রয়েছে সেগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি না, যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়, অর্থাৎ ক্যাটায়ন আয়নে ভেঙে যায়, আয়নিত হয়, এবং ওই আয়নগুলি উৎপন্ন আয়ন গুলি তড়িৎ পরিবহনে অংশ নেয়। ও তড়িৎ পরিবহন শেষে, তড়িৎ পরিবহনে শেষে বা ফলে, তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন হয়। হ্যাঁ, ওদের হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। রাসায়নিক পরিবর্তন
হয়, তড়িৎ পরিবহনের ফলে যে তাদের রাসায়নিক পরিবর্তন হয়, তাদের মানে ওই ওই পদার্থগুলো, হ্যাঁ, যে সব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, দ্যাট ইজ আয়নিত হয়, এবং এই উৎপন্ন আয়নগুলো তড়িৎ পরিবহন করে থাকে। আর সেই তড়িৎ পরিবহনের শেষে তাদের রাসায়নিক পরিবর্তন হয়, অর্থাৎ নতুন ভিন্ন ধর্মী বিশিষ্ট পদার্থ, হ্যাঁ, ভিন্ন ধর্মী পদার্থ তৈরি হয়। এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই ঘটনাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস বলা হয়। এই রাসায়নিক ঘটনাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস বলা হয়। তাহলে ইলেকট্রোলিসিস যে ঘটনা, তার মধ্যে যে পদার্থগুলো অংশ নেয় সেগুলো হচ্ছে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। এবার সেই ইলেকট্রোলাইট গুলো, সেগুলো সাধারণত কি জাতীয় পদার্থ তোমরা খুব ক্লিয়ার মনে রাখার চেষ্টা করবে। এগুলো সাধারণত অ্যাসিড হয়, ক্ষার হয় আর লবণ হয়। এই অ্যাসিড, ক্ষার, লবণ, এই তিন জাতীয় পদার্থগুলোই কিন্তু, যৌগগুলোই কিন্তু হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, সাধারণত অ্যাসিড, ক্ষার ও লবণ যৌগগুলি ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। যেমন অ্যাসিডের মধ্যে তোমরা তো অনেক অ্যাসিড জানো, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি। আর ক্ষারের মধ্যে যেমন কস্টিক সোডা, কস্টিক পটাশ ইত্যাদি অনেক ক্ষার আছে, তোমরা জানো। আর লবণ যেমন ধরো পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, NaNO3, পটাশিয়াম, হ্যাঁ, নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটি উদাহরণ দিলাম আমরা। কেমন? এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণীবিন্যাস, অর্থাৎ এটা আবার কত রকমের হয় না, দুই রকমের হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণীবিন্যাস দুই প্রকারের হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যথা নাম্বার 1 মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, উইক ইলেকট্রোলাইট, এবং তীব্র বা স্ট্রং, দ্যাট ইজ শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। এবার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট কাকে বলবে? না, দুর্বল বা উইক ইলেকট্রোলাইট যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে খুব কম আয়নিত হয়,
মানে সামান্য অণু, হ্যাঁ ধরো 1000 অণু, হ্যাঁ একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের 1000 অণু যোগ করলে তার মধ্যে খুবই সামান্য অণু 1 থেকে 2টি অণু আয়নিত হয়, বাকি তাহলে ধরো 99 বা 98টা অণু থেকে যাবে আণবিক অবস্থায়, অবিয়োজিত অবস্থায়, তারা অণুরূপেই ওই দ্রবণে থাকে। তার মানে খুবই সামান্য অংশ আয়নিত হয়, অর্থাৎ জলীয় দ্রবণে খুব কম পরিমাণে ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, যাকে বলা হচ্ছে আয়নিত হয়। এবং অধিকাংশ অণু অবিয়োজিত অর্থাৎ ভাঙবে না, অবিয়োজিত আনডিসোসিয়েটেড অণুরূপে থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে, সাম্যাবস্থা সৃষ্টি করে, তাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তাহলে বিষয়টা নিশ্চিতভাবে বুঝতে পারলে যে অধিকাংশ অণু আণবিক দশায় থেকে যাবে এবং বেশিরভাগ অণু তোমার হচ্ছে আণবিক অবস্থায় থেকে যাবে, কিন্তু খুব সামান্য অণু আয়নিত হয়ে থাকবে। হ্যাঁ, যেমন উদাহরণ দিচ্ছি, দেখো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ অ্যাসিড। অ্যাসিড রূপে রয়েছে যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ভিনিগার, যেটা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার হিসাবে মনে রাখতে পারো। হাইড্রোজেন সালফাইড H2S, কার্বনিক অ্যাসিড H2CO3। কেমন দেখো আমি কি কি বললাম, অ্যাসিড গুলোর কথা বললাম যে অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ কার্বনিক অ্যাসিড, আরো রয়েছে, অনেক রয়েছে, হাইড্রোজেন সায়ানাইড HCl ইত্যাদি হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং অ্যাসিড রূপে এগুলো হচ্ছে বিরাজ করছে। তেমনি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ক্ষার যেগুলো রয়েছে, যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার রূপে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা প্রায় তোমাদের দেওয়া থাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং এটা দুর্বল ক্ষার। হ্যাঁ, তেমনি ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, কলিচুন CaOH2 ইত্যাদি, এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য রূপে রয়েছে। কেমন, তাহলে তেমনি কিছু লবণ বা সল্ট রয়েছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য রূপে, যেমন ধরো মার্কিউরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড HgCl2, জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি, এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এই অ্যাসিড গুলো এবং ক্ষারগুলো ও লবণগুলো, তাহলে এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। উদাহরণ 2-3টি মনে রাখবে সব সময়, এবং যে পারবে ভবিষ্যতে যারা সায়েন্স পড়বে তাদের কিন্তু পুরো বিষয়টি মনে রাখতে বলবো, সমস্ত উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে জানলে, এরপর দেখো আমরা স্ট্রং অর্থাৎ শক্তিশালী বা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাদের বলবো না। যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে অর্থাৎ 100% আয়নিত হয়ে যায়, যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ আয়নিত হয়, সম্পূর্ণ রূপে আয়নিত হয়, তার মানে ওই দ্রবণে কোনো অণু থাকে না,
আয়নিত হয় এবং এই তড়িৎ বিশ্লেষ্যগুলো তড়িৎ পরিবাহিতা ক্ষমতা অর্থাৎ তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন ক্ষমতা কম, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। কেন না, এখানে অনেক বেশি আয়ন তৈরি হয়, সমস্ত অণুগুলোই ক্যাটায়ন অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। এটা খুবই সহজভাবে মনে রাখার চেষ্টা করবে। মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্যটা কি না, জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য 100% আয়নিত হয়ে যায়, সমস্ত অণু ভেঙে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করে। কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে খুবই সামান্য সংখ্যক অণু, অতি অল্প সংখ্যক অণু আয়নিত হয়, আর বাকি অণুগুলো আনডিসোসিয়েটেড অবস্থায় থেকে যায়, অর্থাৎ অবিয়োজিত অনুরূপেই থেকে যায়, কোনো পরিবর্তন হয় না। খুবই সামান্য ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যে প্রায় বললাম যে জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। উদাহরণ দিচ্ছি আমরা, অ্যাসিড। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে অ্যাসিড গুলো রয়েছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অজৈব অ্যাসিড গুলো হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে থাকে। তাহলে আমরা এই ধরনের তীব্র তড়িৎ বিশ্লেষ্যের কথা জানলাম, তেমনি অ্যাসিড গুলো জানলাম, তেমনি তীব্র তড়িৎ বিশ্লেষ্য রূপে যে ক্ষারগুলো রয়েছে খুব সহজে মনে রাখার চেষ্টা করতে পারো। তোমরা পর্যায় সারণী পড়েছ, প্রথম শ্রেণীতে যে ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের হাইড্রোক্সাইড সবগুলোই তীব্র। অর্থাৎ সেই যে প্রথম শ্রেণীতে যে ধাতুগুলো পড়েছ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই মৌলগুলোর হাইড্রোক্সাইড, হ্যাঁ, এরা সবাই তীব্র ক্ষার, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তার মানে আমি কিগুলো বললাম, কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, এগুলো হচ্ছে তীব্র আমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র ক্ষারও বলতে পারো। তেমনি লবণ রূপে রয়েছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, মানে এই ধাতব ক্লোরাইড লবণ রয়েছে। আরো রয়েছে অনেক, বেরিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিড হয়ে গেল, কপার সালফেট তুঁতে, এটা ভালো তড়িৎ বিশ্লেষ্য, জিঙ্ক সালফেট ইত্যাদি, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং এগুলো প্রত্যেকটাই লবণ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের অ্যাসিড, ক্ষার এবং এই লবণের 3 ধরনের উদাহরণ আমরা এখানে দেখালাম। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসাবে মনে রাখবে। নেক্সট দেখো, আমরা শুরু করছিলাম যে তড়িৎ পরিবাহী পদার্থ, সেটা হচ্ছে দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে ধাতব বা অধাতব, ধাতব এবং অধাতব তড়িৎ পরিবাহী, আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য নিয়ে কথাগুলো আলোচনা করলাম। তো সেই ধাতব তড়িৎ পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, এই দুই শ্রেণীর পার্থক্য তোমাদের কিন্তু তৈরি করে রাখতে হবে। এটা পরীক্ষায় কিন্তু প্রায় তোমাদের কোশ্চেন থাকে। তাহলে দেখো, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য বলে আমি এখানে তাদের তুলনা করছি। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মধ্যে পার্থক্য। এবং একটা সারণী করে দেখাচ্ছি প্রত্যেকটা তফাৎ হবে কিভাবে আলোচনার মধ্যে আনছি।
ধাতুগুলি সাধারণত কঠিন অবস্থাতেই আমার তাদের মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে। তাহলে ধাতু গুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্য গুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় অর্থাৎ তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে ফার্স্ট পয়েন্টটা বুঝতে পারলে ভৌত অবস্থার কথাটা আমরা বললাম, তড়িৎ পরিবহন করে কোনটা কোন অবস্থায়, ধাতুগুলো কঠিন অবস্থায় আর তড়িৎ বিশ্লেষ্যগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায়, তার মানে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে থাকে। নাম্বার 2, ধাতু সমূহে মুক্ত বা আলগা ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহনে অংশ নেয়। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ধাতুর মুক্ত ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে অংশ নেয়। আলগা ইলেকট্রন কোনগুলো না, সেই যে যোজ্যতা ইলেকট্রন বলেছিলাম, সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন, সেইগুলো যে ধাতুর বা যে কোনো পরমাণু যোজক ইলেকট্রন তোমরা অলরেডি আগের পাঠে শুনেছো যে সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনগুলো, পরমাণুর সবচেয়ে শেষ কক্ষের ইলেকট্রনগুলোই হচ্ছে আলগা ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, যেগুলো বিক্রিয়ায় অংশ নেয়। তা সেই ইলেকট্রনগুলোই ধাতুর ক্ষেত্রে যেগুলো অংশ নেয় বলছি, সেইগুলো হচ্ছে ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন বলেছি আমরা, এবং এই মুক্ত ইলেকট্রনগুলোই এখানে তড়িৎ পরিবহনে অংশ নেয়। নাম্বার 2, এখানে না এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন আয়নগুলি, তড়িৎ বিশ্লেষ্য থেকে ক্যাটায়ন যে অ্যানায়ন তৈরি হয়, তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন আয়নগুলি, যে 2 প্রকার আয়ন রয়েছে, আয়নগুলি তড়িৎ পরিবহনে অংশ নেয়, তড়িৎ পরিবহনে অংশ নিয়ে থাকে। কেমন? তাহলে দুটো পয়েন্টে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার দেখো, তড়িৎ পরিবহনের ফলে ধাতুর ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। যে তড়িৎ পরিবহনের ফলে ধাতুর সমূহে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কেমিক্যাল চেঞ্জ হয় না, রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর এদের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। হ্যাঁ, তড়িৎ পরিবহনের ফলে ইহাদের অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে ইহাদের বলছি, এদের রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ ভিন্ন ধর্মী পদার্থ তৈরি হয়ে যায়, যে পদার্থগুলো, যৌগগুলো তথা তড়িৎ বিশ্লেষ্যগুলো নিয়ে আমরা তড়িৎ পরিবহন করে থাকি, তাদের ক্ষেত্রে কি হয় না, সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এবার দেখো নাম্বার 4, আরো অনেক পয়েন্ট করা যায়, এই 4টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে। উষ্ণতা যদি ওই সিস্টেমের বাড়ে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে ধাতুর
ধাতব পরিবাহী রোধ বাড়ে, রেজিস্ট্যান্স বাড়ে, ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা কম হয়ে থাকে। কেমন? তড়িৎ পরিবাহিতা কমে যায়। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঠিক বিপরীত হবে, যে উষ্ণতা বৃদ্ধিতে আমার তড়িৎ বিশ্লেষের রোধ বাড়ে, রোধ কমে। হ্যাঁ, এখানে রোধ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতাটা কমে যাবে, আর উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের রোধ বেড়ে যায়, রোধ কমে যায়, বিপরীত হয়। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে রোধ কমে যায়, ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এই চারখানা পয়েন্ট আমি আপাতত তোমাদের লিখে দিলাম বা বুঝিয়ে দিলাম, সেগুলো তোমরা করবে। আর যদি মনে রাখতে পারো, ধাতুগুলোর তড়িৎ পরিবহন করার যে পাওয়ার মানে ক্ষমতা, ধাতুগুলোর কিন্তু ক্ষমতা সবসময় তড়িৎ বিশ্লেষের থেকে বেশি হয়ে থাকে। আর তড়িৎ বিশ্লেষগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু কম হয়, অর্থাৎ যে পরিমাণ তড়িৎ, যে হারে তড়িৎ ধাতুর মধ্য দিয়ে চলাচল করতে পারে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কিন্তু তার তুলনায় কম পরিমাণ তড়িৎ গতিশীল হয়, তড়িৎ চলাচল করতে পারে। এগুলো তোমাদের পয়েন্ট করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, আমি তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু লিখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য, এগুলো আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করছি। তোমরা বড় ক্লাসে আরো অনেক অনেক বেশি জানতে পারবে। আর্হেনিয়াসের তত্ত্ব, বিজ্ঞানী আর্হেনিয়াসের আয়নায় তত্ত্ব, অর্থাৎ আয়নীয় সূত্র থেকে তোমরা তখন আয়নিক থিওরিতে সবই জানতে পারবে। তবে এখানে মেন পয়েন্ট আলোচনার মধ্যে আনছি, যেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্য। যে গলিত বা পোলার দ্রাবকে, পোলার দ্রাবক অলরেডি আগে জানিয়েছিলাম, যে দ্রাবকগুলোতে ধনাত্মক ও ঋণাত্মক দুটো প্রান্ত থাকে, পদার্থের মধ্যে দুটো মেরু থাকে, তাদেরকে ধ্রুবীয় বা পোলার পদার্থ বলা হয়। আর সেইগুলোর মধ্যে যেগুলো দ্রাবক রূপে ব্যবহৃত হয়, তাদের পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক বলে। তাহলে আমি আবার মনে করে দিচ্ছি, দেখো কি বলছি। প্রথম বৈশিষ্ট্যটা, যে গলিত বা পোলার দ্রাবকে, যেমন জল একটা পোলার দ্রাবক, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্যগুলো সর্বদাই আয়নিত হয়ে ধনাত্মক আধানযুক্ত আয়ন, যাকে ক্যাটায়ন বলে, এবং ঋণাত্মক আধানযুক্ত আয়ন, যাদের অ্যানায়ন বলা হয়, সেগুলো তৈরি হয়। তাহলে এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হবে। যে তড়িৎ বিশ্লেষ্যগুলো জানলে, তাদের গলিত অর্থাৎ তাপ দিয়ে তাদের গলনাঙ্কের তাপমাত্রায় উত্তপ্ত করলে তারা তরলে পরিণত হয়ে যায়, তখন ক্যাটায়ন আর অ্যানায়নে বিভাজিত হয়। আর জলে বা কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত করলে ওরা ক্যাটায়ন অ্যানায়ন দুই তৈরি করে। এই ঘটনাটি হচ্ছে প্রথম পয়েন্টে মাথায় রাখতে হবে, যে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যগুলো ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যায়। গলিত বা পোলার দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য সমূহ বিয়োজিত হয়ে ধনাত্মক আধানযুক্ত আয়ন, যাদের ক্যাটায়ন বলে, এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়ন, যাদের বলা হয় অ্যানায়ন, তৈরি হয়। কেমন? তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যগুলো মূল মেন কিন্তু ঘটনা।
হ্যাঁ, যেমন ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, এটা তো কঠিন অবস্থায় থাকে জানো। এটাকে যদি আমরা গলনাঙ্কের তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে কিন্তু এটা গলিত হয়ে তরল অবস্থায় আসবে। এই যে লিকুইড, এল এল মানে লিকুইড, এল ব্যবহার করছি, তাহলে এটা গলিত অবস্থায় কি করবে না আয়নিত হয়ে যাবে। এর মধ্যে ক্যাটায়ন সোডিয়াম ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়ন তরল অবস্থায় থাকবে এবং ক্লোরাইড অ্যানায়ন তরল অবস্থায় আসবে। তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে তড়িৎ বিশ্লেষ্যগুলো গলিত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয়, ভেঙে যায়। তেমনি জলীয় দ্রবণে যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে যদি জলে যোগ করতে থাকো অ্যাকোয়াস জলীয় দ্রবণে, এটাও আয়নিত হয়ে গিয়ে, তোমরা এখানে জলটা আমি দেখাচ্ছি পুরোটাই 9-এ পড়েছো। ধরো জল দিয়ে দিলাম, এই জল আর হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আয়নিত হয়ে গিয়ে কি তৈরি করবে না হাইড্রোজেন ক্যাটায়ন, যেটা H3O+ রূপে আমরা লিখছি এবং দ্রবীভূত অবস্থায় থাকবে। আর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড অ্যানায়ন, এই দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে এই হচ্ছে প্রথম পয়েন্টের যে কথাটা আমরা বলেছিলাম সেটা বুঝালো। দ্বিতীয় পয়েন্টের কথাটা বলছি, দেখো যে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান নাও হতে পারে, আবার সমান হতেও পারে। তার মানে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার মধ্যে তারতম্যও থাকতে পারে, অর্থাৎ সংখ্যাগুলো একই হতে পারে, আলাদাও হতে পারে। কিন্তু উৎপন্ন ক্যাটায়নগুলোর মোট আধান অর্থাৎ ক্যাটায়নগুলোর মোট তড়িৎ, ধনাত্মক তড়িৎ বা ধনাত্মক চার্জ অ্যানায়নগুলোর মোট চার্জের সমান হবে। বুঝিয়ে দিচ্ছি, দেখো যে বিষয়টা বললাম। এখানে আমরা একটু আগে দেখালাম, এটা উপরে যেটা দেখিয়েছি, দেখো এখানে লক্ষ্য করো সোডিয়াম ক্লোরাইড থেকে একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন, তার মানে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা সমান, কাজেই এক্ষেত্রে সমান আছে। আবার দেখো আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, একটা 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমরা গলিত করি তাহলে লক্ষ্য করবে ক্যালসিয়াম ক্যাটায়ন তৈরি হলো আর ক্লোরাইড আয়ন দুটো তৈরি হলো। 2 মোল ক্লোরাইড আয়ন তৈরি হলো, 1 মোল ক্যালসিয়াম আয়ন তৈরি হলো। বাম পাশের সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কিন্তু ক্যাটায়নের সংখ্যা 1 মোল, অ্যানায়নের সংখ্যা 2 মোল বা দুটি ধরলাম, আর এটা একটি, তাহলে সংখ্যাগুলো আলাদা হলো। সেই কথাটাই বলা হচ্ছে যে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার তারতম্য হতেও পারে, আবার নাও হতে পারে, যেমন এখানে সমান সমান আছে। কিন্তু মোট ক্যাটায়নগুলোর মোট চার্জ কত না, এখানে একটা ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে +2 একক, ক্যাটায়নগুলোর মোট আধান দেখো +2 একক, আর প্রতিটা ক্লোরাইড আয়নের আধান কত 1 একক করে আছে -1, এবং মোট আয়ন হচ্ছে 2, তাহলে একে গুণ করলাম 2, তার মোট আধান কত হচ্ছে -2। তাহলে দেখো উৎপন্ন ক্যাটায়নের মোট চার্জ আর উৎপন্ন অ্যানায়নগুলির মোট চার্জের মানের সঙ্গে কি হচ্ছে সমান। এখানেও 2 হচ্ছে, এটাও 2 একক হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ তড়িৎ বলে এর জন্য ধনাত্মক চার্জ দিয়ে প্রকাশ করা হচ্ছে, ধনাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এটা নেগেটিভ চার্জ বা ঋণাত্মক তড়িৎ বলে একে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে উৎপন্ন আয়ন সংখ্যার মধ্যে তারতম্য হলেও আয়নগুলোর মোট আধান সমান হতেই হবে, এই কথাটি এখানে বলা আছে। দেখো গলিত বা দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা তারতম্য হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু উৎপন্ন ক্যাটায়ন সমূহের মোট চার্জ এবং উৎপন্ন অ্যানায়ন সমূহের মোট চার্জের সমান হবেই। খুবই ভাইটাল কথা, যে আধান কিন্তু টোটাল সমান হবে। তার মানে কি বুঝাচ্ছে, এই পাত্রে যতটা পজিটিভ চার্জ আছে ততটাই নেগেটিভ চার্জ আছে। তার মানে ওই দ্রবণটাতে এখানে গলিত অবস্থায় যে মোট আধানটা
+2 আর -2 দুটোকে যোগ করলে কি হবে 0, তার মানে নিস্তড়িত অবস্থায় থাকবে। হ্যাঁ, যেমন ধরো জলীয় দ্রবণে আমি আরো একটা উদাহরণ তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো আরো একটা বড় উদাহরণ দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এটাকে জলে দিয়ে দিলে জলীয় দ্রবণ অ্যাকুয়াস, এটা আয়নিত হয়ে গিয়ে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু আছে মানে দুটো অ্যালুমিনিয়াম, এবার আধান মানে কি যোজ্যতা দেখো 3, তার মানে 3টে ইলেকট্রন, প্রতিটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন বর্জন করে থাকে অ্যালুমিনিয়াম 3+। আর সালফেটের যোজ্যতা দেখো 2, তার মানে সালফেট অ্যানায়ন পাওয়া যাবে। সালফেট মূলকের কথা জানো, এখানে 2 মানে যোজ্যতা 2, তার মানে 2-। এবং এখানে দেখো সংখ্যাটা মিলাচ্ছি, দুটো অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর 3টে সালফেট আছে মানে 3 মোল সালফেট, তার মানে দুটি ক্যাটায়ন তৈরি হলো আর 3টি অ্যানায়ন, তার মানে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যাগুলো আলাদা আছে, কিন্তু ক্যাটায়নের মোট চার্জ, হ্যাঁ যেখানে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের মোট চার্জ ইজিক্যাল টু কত হচ্ছে না 2 গুণিতক প্রতিটা ক্যাটায়নের চার্জ আছে +3 সমান কত হচ্ছে +6 একক, 6 ইউনিট ধনাত্মক তড়িৎ আছে। তেমনি সালফেট অ্যানায়নের মোট চার্জ কত হচ্ছে দেখো না, সংখ্যাটা 3 আছে, 3 গুণিতক প্রতিটা চার্জ কত -2 সমান কত হচ্ছে -6 একক। তার মানে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখলাম এখানে ক্যাটায়ন গুলোর মোট চার্জ যত মান হচ্ছে অ্যানায়ন গুলোর মোট চার্জের মানটাও তত হচ্ছে। এটা ইচ্ছে হতেই হবে, এটা সব সময় ঘটে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর দেখো 3 নম্বর আরো একটি বৈশিষ্ট্যের কথা বলছি, তড়িৎ বিশ্লেষ্যগুলোর ধর্ম সম্পর্কে আরো একটা পয়েন্টে আসছি আমরা। তিন নম্বর পয়েন্টে আমি বিশেষ বিষয়টাতে আবার বলছি, দেখো তড়িৎ বিশ্লেষ্যের গলিত বা দ্রবণে সমপ্রবাহ তড়িৎ মানে একমুখী প্রবাহ তড়িৎ, যাকে বলা হয় ডিসি কারেন্ট, ডিসি তড়িৎ। এটা শর্ট প্রশ্ন পড়ে যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়, এসি না ডিসি। হ্যাঁ, তার মানে এখানে এমসিকিউ প্রশ্ন বা শর্ট টাইপের প্রশ্ন পড়ে থাকে, নৈর্ব্যক্তিক প্রশ্ন, এটা মনে রাখার চেষ্টা করবে যে তড়িৎ বিশ্লেষ্যের গলিত বা জলীয় দ্রবণে সমপ্রবাহ তড়িৎ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলি এটা মনে রাখতেই হবে তোমাদের, অ্যানায়নগুলি অ্যানোডের দিকে গতিশীল হয়, গতিশীল হয়ে তড়িৎ পরিবহন করে থাকে, তড়িৎ পরিবহন করে থাকে। তাই কি বললাম বুঝলে, তড়িৎ বিশ্লেষ্যের গলিত বা দ্রবণে আমরা ডিসি তড়িৎ চালনা করলে, অর্থাৎ সমপ্রবাহ তড়িৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্যের যে ক্যাটায়নগুলো সেগুলো সব ক্যাথোডের দিকে যাবে আর অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। সহজেই মনে রাখা যায়, ক্যাটায়নের ক্যাথোডের অর্থাৎ ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাচ্ছে, 2 এর মধ্যে সম্পর্ক আছে,
আর অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাচ্ছে, তার মানে দুটোতেই শব্দটি আছে, এটা মাথায় রাখবে। এবং তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া পড়বার সময় আরো ভালো করে তোমাদের এটা জানিয়ে দেবো কিভাবে হয়, কারণ এইগুলোর উপরে দাঁড়িয়ে কিন্তু তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আমরা যে আলোচনা করব বলেছিলাম, শক্তির রূপান্তর, তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি বিষয়ে, সেখানে কিন্তু এইগুলো ধারণা তোমাকে রাখতে হবে, হ্যাঁ, তবে গিয়ে পারবে। এবার বিষয়টি আরো একটু মনে রাখার কথা বলবো, ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে, মানে ইলেকট্রন ত্যাগ করে আমার চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে দেখো কিভাবে আমি কথাটা বললাম, হ্যাঁ, যে এই তড়িৎ পরিবহনের ফলে এখানে আমার যে ক্যাটায়ন গুলো কি করবে, যে ক্যাটায়ন গুলি, এটাও শর্ট প্রশ্ন করে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়াকে কি বলে, বিজারণ, গ্রহণ করে বিজারিত হওয়ার চেষ্টা করে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে গিয়ে অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জনকে কি বলে, জারণ, বর্জন করে জারিত হওয়ার চেষ্টা করে। তাহলে ক্যাথোডে বিজারণ ক্রিয়া ঘটে আর অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে। এটা শর্ট প্রশ্ন পড়ে যে কোন তড়িৎদ্বারে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, না ক্যাথোডে বিজারণ ক্রিয়া, হ্যাঁ, এটা মনে রাখতে হবে তোমাদের যে ক্যাথোডে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ক্রিয়া হয়, ইলেকট্রন বর্জন ক্রিয়া, বিজারণ বিক্রিয়া হয়, আর অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে, ইলেকট্রন বর্জন ক্রিয়া, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে থাকে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে, দ্যাট ইজ এটা গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাটায়ন, প্রথমে তো গলিত অবস্থায় কি হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করবে, ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করবে। আর ওই তড়িৎ চালনা করার ফলে ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাথোড তড়িৎদ্বারটাকে আমরা নেগেটিভ তড়িৎদ্বার বলি, ঋণাত্মক তড়িৎদ্বার, পরে জানবে তোমরা। আর অ্যানোড তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎদ্বার বলি। এখন দেখো ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, আমরা বলছি ইলেকট্রন যুক্ত হলো। ওই যে কথাটা বলা হয়েছে যে ক্যাটায়ন গুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই ক্যাটায়ন এখানে এসে এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে চার্জ মুক্ত হলো এবং কঠিন সোডিয়াম ধাতুতে পরিণত হলো। ধাতু তো কঠিন অবস্থায় থাকে সাধারণত, ব্যতিক্রম যদিও পারদ তরল, জানো গেলিয়াম, আমাদের ভারতের মতো দেশে গেলিয়াম তরল ধাতু, সেগুলো ব্যতিক্রমী। এই জন্য এখানে সলিড বলে কথাটা লিখলাম, কঠিন মানে ইংরেজি শব্দ কি সলিড, সলিডের এস কথাটা প্রকাশ করছি। তাহলে দেখো, তাহলে এটা কি বিক্রিয়া হলো, না বিজারণ ক্রিয়া, ইলেকট্রন গ্রহণ ক্রিয়া, এই জন্য এটাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে বিজারণ ক্রিয়া হয়। ঠিক অ্যানোডে, তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে, না উল্টো বিক্রিয়া হবে, অ্যানোডে আসবে অ্যানায়ন, এখানে অ্যানায়ন কি ক্লোরাইড আয়ন Cl-
এটা এসে ইলেকট্রন বর্জন করলো, এই যে মাইনাস ইলেকট্রন লিখলাম, অথবা ওটা ডান পাশে প্লাস ইলেকট্রন লেখা যায়। তো দেখো দুভাবেই আমি দেখাচ্ছি, দুভাবে দরকার নেই, ও পাশেই দেখিয়ে দিচ্ছি, কোনোটাতে অসুবিধা নেই। তো ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণু তৈরি হয়, আর ক্লোরিন তো গ্যাসীয় মৌল, তাহলে ইলেকট্রন বর্জন করলে যে ইলেকট্রন প্লাস ইলেকট্রন ডান পাশে লিখলাম, তৈরি হলো ক্লোরিন পরমাণু আর ইলেকট্রন, দ্যাট ইজ ইলেকট্রন ত্যাগ করলো। আর ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে কি বলে? জারণ ক্রিয়া, জারণ বিক্রিয়া। এ পাশে লিখলে ইলেকট্রনটা মাইনাস ইলেকট্রন লিখতে পারো, আর ডান পাশে লিখলে প্লাস। তো এই ক্লোরিন পরমাণু তো মুক্ত অবস্থায় থাকে না, ওই গ্যাসগুলো কি করে না, দুটো পরমাণু মিলিত হয়ে ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন অণু গ্যাস, এই চিহ্নটা তীর চিহ্নটা উপরে দেখাচ্ছি, তার মানে গ্যাসীয় ক্লোরিনে পরিণত হয়। তাহলে দেখো আমরা এই বিষয় শিখলাম, আর তড়িৎ বিশ্লেষণ সম্পর্কীয় প্রাথমিক ধারণা আমরা এখানে শেষ করলাম। আর এর ডিটেলস আরো কিছু বিক্রিয়া ইত্যাদি করে আমরা নেক্সটে আলোচনা করব।